হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমার শারীরিক সমস্যার কারণে আমি সন্তান ধারণ করতে পারছিলাম না। বারবার গর্ভপাত হওয়ার কারণে আমার মন সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। আমার স্বামী এই সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতে শুরু করেন। একদিন আমি একা বসে কান্না করছিলাম, তখন আমাদের বাড়ির একজন পুরনো কাজের ছেলে এসে আমাকে বলল, ম্যাডাম, আমি আপনার সমস্যার সমাধান জানি। যদি আপনি আমার কথা মেনে চলেন তবে আপনি সুস্থ সন্তানের মা হতে পারবেন। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে আমাকে 100% গ্যারান্টি দিল যে তার পদ্ধতি কাজ করবে। তার কথায় আমি মনের জোর পেয়ে তার প্রস্তাবে রাজি হলাম। তবে সেই রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমাকে তার ঘরে নিয়ে গেল। তারপর সে আমাকে আমি আমার সমাজে একজন সুন্দরী এবং সম্মানিত নারী হিসেবে পরিচিত ছিলাম। সেখানকার সবার থেকে আমি অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিলাম। আমার সামান্য স্বাস্থ্যবান গঠন আমাকে আরও মোহনীয় করত। কিন্তু আমার এই সৌন্দর্য এবং সম্মানের কারণে আমার জীবনে দুই ধরনের অভিজ্ঞতা তৈরি হয়েছিল। একদিকে সবাই আমাকে অনেক সম্মান করত, গ্রামের প্রবীণরা আমাকে আদরের চোখে দেখত, কিন্তু অন্যদিকে আমার সৌন্দর্যের সুযোগ নিতে চাওয়া লোকের সংখ্যাও কম ছিল না। তাদের আচরণে লুকানো ছিল এক ধরনের লোভ, যা আমি খুব সহজেই বুঝতে পারতাম। কিন্তু আমার জীবনের এক গভীর শূন্যতা আমাকে সবসময় কষ্ট দিত। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল আমি মা হতে পারছিলাম না। প্রতিবার যখন আমি গর্ভধারণ করতাম, 6 মাস পেরোতেই আমার সন্তান নষ্ট হয়ে যেত। এই দুঃখজনক অভিজ্ঞতা আমি বারবার সহ্য করেছি। আমার স্বামী আমাকে সুস্থ করার জন্য সম্ভাব্য সব চিকিৎসা করিয়েছেন, ডাক্তার, হাকিম, আয়ুর্বেদিক চিকিৎসক, সব জায়গায় আমরা গিয়েছি, কিন্তু প্রতিবার একই ফলাফল হতো। একদিন আমি একা বসে চিন্তায় ডুবেছিলাম। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, কিভাবে আমি এই শূন্যতাকে পূর্ণ করব। আমার জীবনে কি কখনো এই দুঃখের সমাপ্তি ঘটবে? আমি কি কখনো মা হওয়ার সুখ অনুভব করতে পারবো, নাকি এটাই আমার জীবনের চরম সত্য যা আমার ভাগ্যে লেখা আছে? হঠাৎই আমার চিন্তার মাঝখানে একজোড়া চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমাকে অস্থির করে তুলল। আমি অবাক হয়ে তাকালাম। দেখলাম আমাদের নতুন কর্মচারী জানালার পাশে দাঁড়িয়ে ফুলের টব পরিষ্কার করছে। তার চোখ সোজা আমার দিকে তাকানো, যেন আমার মনের গভীরে কিছু পড়ার চেষ্টা করছে। আমি তার দিকে তাকাতেই সে তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে নিত এবং আবার টব পরিষ্কারের কাজে লেগে গেল। কিন্তু তার চোখে থাকা সেই দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। কি সে বুঝতে পেরেছে আমার মনে এত কষ্ট কেন? নাকি এটা নিজকে একটা কাকতালীয় ঘটনা? কয়েকদিন আগেই আমাদের পুরনো কর্মচারী কাজ ছেড়ে চলে গিয়েছিল, আর আমার স্বামী এই নতুন কর্মচারীকে বাড়িতে নিয়ে আসে। এই কর্মচারীর বয়স হবে প্রায় 2-5-2-6 বছর। সে বাড়ির ছোটখাটো কাজ করার পাশাপাশি গাড়ি চালানোর দায়িত্ব নিয়ে আমার স্বামী তাকে বিশেষত আমার প্রয়োজনের জন্যই নিয়োগ করেছিলেন। আমি যেখানে যাই সে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যায় এবং ফেরত নিয়ে আসে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল, তবে খুব শীঘ্রই আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। যখন আমি গাড়ির পিছনের সিটে বসে থাকতাম, তখন সে বারবার কোনো না কোনো অজুহাতে পিছন ফিরে আমার দিকে তাকাতো। আমি বুঝতে পারতাম সে ইচ্ছা করেই আমাকে দেখার চেষ্টা করত। আমি লক্ষ্য করছিলাম যখনই আমি তার দিকে তাকাই সে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নেয়, কিন্তু তার এই আচরণ আমাকে ক্রমশ বিভ্রান্ত করছিল। কেন তার দৃষ্টি আমার প্রতি বদলে যাচ্ছে? নাকি এই পরিবর্তন কেবল আমার মনের ভুল? এ নিয়ে আমি আরও অস্বস্তি অনুভব করতে শুরু করলাম। এদিকে আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কেও যেন এক অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছিল আমার শারীরিক সমস্যাগুলোর কারণে। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। বারবার গর্ভপাত হওয়ার বিষয়টি আমাদের সম্পর্কের ঘনিষ্ঠতা এবং বোঝাপটাকে ধ্বংস করে দিয়েছিল। আগে যেখানে ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল, সেখানে এখন শুধু একরাশ নীরবতা। সে আর দীর্ঘক্ষণ আমার সঙ্গে সময় কাটাতে চাইত না। বাড়ির কথা বললেও সবকিছুতে এক ধরনের অস্থিরতা দেখা যেত। আমার অসহায় অবস্থার কারণে সে ক্রমাগত বিরক্ত ও মানসিক চাপ অনুভব করছিল। আমি নিজেকে খুব ছোট মনে করতে শুরু করেছিলাম। একজন নারী যার জীবনে সবকিছুই ছিল, সৌন্দর্য, ধনসম্পদ, একজন আদর্শ স্বামী, তবুও মাতৃত্বের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কারণে আমি নিজেকে অপূর্ণ মনে করছিলাম। আমার মনে হতো পুরো পৃথিবী যেন আমাকে এড়িয়ে চলছে। সামাজিক অনুষ্ঠানে গেলে স্পষ্ট বুঝতে পারতাম বিশেষত মহিলারা আমাকে অচ্ছতের মতো দেখত। গর্ভবতী মহিলাদের উপস্থিতিতে আমার একাকিত্ব আরও তীব্র হয়ে উঠত। তাদের মনে হতো আমার উপস্থিতি অশুভ মঙ্গলের কারণ। যদিও আমার স্বামী ধনী ও প্রভাবশালী হওয়ায় মানুষ আমাকে সহ্য করত, তবু তাদের আচরণে ছিল কেবল সৌজন্যের ভান। আমার বারবার গর্ভপাতের কষ্ট আমাকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এক নারীর জন্য এটি শারীরিক, মানসিক এবং আবেগিকভাবে বিধ্বংসী। প্রতিবার সন্তানের হারানোর যন্ত্রণা আমাকে
এক অসহায় ও ব্যর্থ নারীর অনুভূতিতে ডুবিয়ে রাখত নিজের চোখের জল মুছে আমি হাতে থাকা খালি কাপটি টেবিলের উপর রেখে দিলাম বাড়ি। এতে আমার করার মতো তেমন কোনো কাজ ছিল না, কারণ প্রতিটি কাজের জন্য কর্মচারী ছিল, ফলে আমি সবসময় নিজের চিন্তায় ডুবে থাকতাম। রাতে যখন অজয় বাড়ি ফিরত তখন আমার মুখের ক্লান্তি দেখে তার চোখে চিন্তার রেখা ফুটে উঠত। অজয় আমার বাবার অফিসে কাজ করত। প্রথমবার তাকে আমি বাবার অফিসেই দেখেছিলাম, পরে বাবাই তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে প্রস্তাব দিয়েছিলেন। অজলের এতে কোনো আপত্তি ছিল না। আমাদের বিয়ে হয়েছে ৮ বছর। এই সময় আমি ৪ বার গর্ভধারণ করেছিলাম, কিন্তু প্রতিবারই সন্তানের হারিয়ে যাওয়া আমাকে ভেঙে দিয়েছিল। অজয় আমার চিকিৎসার জন্য সব ধরনের চেষ্টা করেছে, ডাক্তার, হাকিম, এমনকি আমাকে বিদেশেও নিয়ে গিয়েছিল, কিন্তু আমার সমস্যার কোনো সমাধান মেলেনি। এখন অজয় যেন ক্লান্ত হয়ে পড়েছে। সে প্রায়ই আমাকে বলতো ৮ বছর কেটে গেল কিন্তু কিছুই বদলায়নি, এত সম্পত্তি থাকার পরও এর কোনো উত্তরাধিকার নেই, আমি আর কি করব? আমার পর যদি সবকিছু অন্যের হাতে চলে যায় তার কি মূল্য থাকবে? আজও আমি নীরব বসে তার এই কথাগুলো শুনছিলাম। তাকে আমি কি বা বলতে পারতাম? গত ২ বছর ধরে এই একই কথাগুলো শুনে আসছি। আমি শুধু নিস্তব্ধ হয়ে তার কথাগুলো মেনে নিচ্ছিলাম। আমি তার কথাগুলো মানে ভালোভাবেই বুঝতে পেরেছিলাম তার ইচ্ছা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। গত ২ বছর ধরে সে ঘুরিয়ে পেঁচিয়ে এই কথাগুলো আমাকে বলছিল, কিন্তু আজ সে যেন একদম স্পষ্ট করে তার ইচ্ছা প্রকাশ করল। সে বলল, আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। এই কথা শুনে আমি ভেঙে পড়লাম, চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমি তার হাত চেপে ধরে বললাম, অজয়, তুমি কি বলছো? এটা কেমন কথা? আমাকে ছেড়ে তুমি কিভাবে এমন কিছু ভাবতে পারো? আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি কি মনে করো সন্তান না থাকার কষ্ট শুধু তোমার, আমার নয়? আমি আমার সন্তান হারানোর কষ্ট সহ্য করেছি, মানুষের অপমান আর কটাক্ষ মেনে নিয়েছি, আর এখন তুমি আমাকে আরও আঘাত দিতে চাইছো? এই বাড়িতে আরেকজন স্ত্রী আনার কথা কিভাবে বললে? অজয় কিছুক্ষণ চুপ করে থাকলো, তার চোখে অপরাধ বোধ ছিল, কিন্তু সে কিছু বলল না। আমি জানতাম তাকে ভালোবাসার পরও এই সিদ্ধান্ত আমাকে ভেঙে দেবে। অজয় বলল, তোমরা মেয়েরা কাঁদতে পারো, কিন্তু আমি সন্তান চাই, যে কোনো উপায়ে। আমি শান্ত স্বরে বললাম, অজয়, আমি সব চিকিৎসা করিয়েছি, তোমার কোনো কথার বিরোধিতা করিনি, কিন্তু আমাকে এই কষ্টে ফেলো না, আমি আর পারছি না। অজয় আমার হাত ছেড়ে উঠে গেল। কোনো উত্তর না দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি সারারাত কাঁদলাম। সকালে আমার চোখ ফুলে গিয়েছিল। অজয় তখনই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আমি ঘুম থেকে ওঠার আগেই আমি ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে গেলাম। তখন আমাদের কাজের মেয়ে এসে জিজ্ঞেস করল, আপনার জন্য নাস্তা আনবো? আমি ক্লান্ত স্বরে বললাম, না, কিছু চাই না, শুধু 1 কাপ চা নিয়ে এসো। আমি হলের সোফায় বসে পড়লাম। তখন দেখলাম আমাদের নতুন চাকরটি টেবিলের কাজ পরিষ্কার করছে। সে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনার কি কিছু সমস্যা হয়েছে? আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। সে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি সবসময় এত চুপচাপ আর চিন্তিত কেন থাকেন? তার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কিছুটা কঠিন স্বরে বললাম, তোমার কাজ নিয়ে থাকো, আমি কেমন আছি তা জানতে তোমার প্রয়োজন নেই। সে তার কাজ ঝাঁকালো এবং গভীর নিঃশ্বাস ফেলে আবার তার কাজে মন দিল। এদিকে কাজের মেয়ে আমার সামনে চায়ের কাপ রেখে চলে গেল। আমি চায়ের কাপ হাতে নিয়ে এক চুমুক খেলাম। এমন সময় সে বলল, আপনার ইচ্ছা ম্যাডাম, কিন্তু যদি আপনি কারো সঙ্গে নিজের কষ্ট শেয়ার করেন তাহলে হয়তো আপনার মনের ভার কিছুটা কমতে পারে। তার এই কথায় আমি অবাক হয়ে গেলাম। ভাবতে লাগলাম, সে কিভাবে জানল যে আমি কোনো সমস্যার মধ্যে আছি, অথচ সে তো মাত্র 1 মাস হলো এই বাড়িতে কাজ করছে। তারপর ভাবলাম হয়তো বাড়ির অন্য চাকরচাকরানীরা আমাকে নিয়ে কোনো কথা বলেছে। আবার একটি নতুন চিন্তা মাথায় এলো, সম্ভবত সে কোনো ফকির বা তান্ত্রিককে চেনে যে আমার সমস্যার সমাধান করতে পারে। আমি তাকে বললাম, এই যে শোনো, একটু এখানে এসো, আমার সঙ্গে কথা বলো। আমার কথা শুনে মনে হলো সে যেন এই মুহূর্তটির অপেক্ষাতেই ছিল। তৎক্ষণাৎ সে তার কারের কাপড় একপাশে রাখল এবং আমার সামনে এসে মাটিতে বসে পড়ল। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি কিভাবে জানলে যে আমার সমস্যা আছে আর আমি এত চিন্তিত কেন থাকি? আমার প্রশ্ন শুনে তার মুখে এক ধরনের আত্মবিশ্বাসী অভিব্যক্তি ফুটে উঠল। সে কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর ধীরে ধীরে বলল, আমি বুঝতে পারি ম্যাডাম, আপনার অবস্থাটা দেখে আমার খুব খারাপ লাগে। কিছুক্ষণ থেমে সে যোগ করল, এই কথাটা আপনার কাজের মেয়েটি আমাকে বলেছিল। তার কথা শুনে আমি চুপ করে মাথা নিচু করলাম। তারপর জিজ্ঞেস করলাম, তোমার কাছে এর কোনো সমাধান আছে কি? আমার কথা শুনে তার চোখ নিচু হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, সমাধান আছে, কিন্তু আপনি হয়তো সেটা করতে পারবেন না। তার কথায় আমার মনে অস্বস্তি দেখা দিল। আমি তাকে কড়া নজরে তাকিয়ে বললাম, এমন কি কাজ যা আমি করতে পারলো না? বলতো তার কথা আমাকে অবাক করছিল এবং আমি জানার জন্য উৎসুক হয়ে উঠলাম। হঠাৎ করে সে উঠে দাঁড়ালো এবং বলল, ম্যাডাম, আমি নিশ্চিত যে আপনি এই কাজটি করতে পারবেন না। এই বলে সে দ্রুত বেরিয়ে গেল, কোনো কথা আর বলল না। আমি তাকে যেতে দেখছিলাম আর আমার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল। এমন কি কাজ হতে পারে যা আমি করতে পারবো না? এই ভাবনাটি বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি নিজেকে শান্ত করার
চেষ্টা করছিলাম কিন্তু মনে পড়ছিল কতবার আমি ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গিয়েছি, এমনকি তান্ত্রিক আর পীর ফকিরের কাছেও গিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তারপরও শিক্ষিত একজন নারী হয়েও আমি আশার আলো খুঁজছিলাম। আমি অনেকবার বিভিন্ন গুরু ও সাধুসন্তদের কাছে গিয়েছি, তারা যা কিছু পরামর্শ দিয়েছে আমি তা মেনে চলার চেষ্টা করেছি। তারা যে পদ্ধতি শিখিয়েছে সেটাও আমি অনুসরণ করেছি, কিন্তু প্রতিবারই ফলাফল এক নিরাশা। এবার আমার মন ক্রমাগত ভাবছিল কাজের ছেলেটি এমন কি জানে, সে কি সত্যি কোনো সমাধানের কথা বলছিল, নাকি শুধু আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছিল। মানুষ তো আসলে আশার উপরই বেঁচে থাকে। যখন মনে হয় কোনো নতুন রাস্তা হয়তো খুলে যাবে, তখনই তার মনোবল ফিরে আসে। আমার ক্ষেত্রেও তেমনি হচ্ছিল। তার কথায় আমার ভেতরে এক নতুন আশার সঞ্চার হয়েছিল। আমি ভাবতে লাগলাম হয়তো সে কিছু জানে যা আমার অজানা। কাজের ছেলেটি যে সমাধানটির কথা বলতে চেয়েছিল সেটি আমার সমস্যার মূলে গিয়ে ঠিক করতে পারে, এই ছোট্ট আশাটুকুই তখন আমার ভরসা ছিল। সেই সামান্য বিশ্বাস আমার সমস্ত কষ্ট এবং যন্ত্রণা থেকে মুক্তির একটি সুযোগ এনে দিতে পারে। আমি মনস্থির করেছিলাম সে যাই বলুক আমি সেটি অবশ্যই চেষ্টা করব। সেই মুহূর্তে আমার কাছে একটাই ইচ্ছা ছিল, আমার সুস্থ হয়ে ওঠা। এই আশা আমার মনে নতুন করে জেগে উঠেছিল এবং আমি তার দেখানো পথে হাঁটার জন্য প্রস্তুত ছিলাম। তবে আরেকটি বিষয় আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। আমার স্বামী অজয় একদিন আমাকে বলেছিলেন যদি আমি সুস্থ না হই তাহলে তিনি সন্তানের জন্য অন্য কারো সঙ্গে বিয়ে করবেন। এই কথাগুলো আমার ভেতরটা যেন ছিঁড়ে ফেলে দিয়েছিল। আমি সারা জীবন আমার স্বামীর সঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছিল সেই স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমার